हेलो दोस्तों, नमस्कार, आदाब, अस्सलामु आलाइकुम। उत्तम रिएक्शনের हेलो दोस्तों, नमस्कार, आदाब, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে দুর্নীতি না রাজনীতি, কেন নেওয়া হয়েছিল মেগা প্রকল্প, 7 মেগা প্রকল্পের ভাগ্যে কি আছে, 7 মেগা প্রজেক্টস। তো বন্ধুরা, বাংলাদেশের যে ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা জি যেসব মেগা প্রকল্প শুরু করেছিলেন, তো সেসব মেগা প্রকল্পগুলি এখন বিশ্লেষণ করা হচ্ছে। তাতে দুর্নীতি হয়েছে না রাজনীতি করা হয়েছে, কি সব কথাবার্তা বন্ধুরা। যেসব মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছিল, সে মেগা প্রকল্পগুলো তো বাংলাদেশের জনগণের জন্যই নেওয়া হয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থেই তো নেওয়া হয়েছিল। আর সেই মেগা প্রকল্পগুলো নিয়ে এখন পোস্টমর্টম করা হচ্ছে, কাটাছেঁড়া করা হচ্ছে। সেগুলো কতটা রাজনীতি ছিল, কতটা দুর্নীতি ছিল, আর আদৌ কি এই প্রজেক্টগুলো বাংলাদেশের সরি যে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য নেওয়া হয়েছিল কিনা, না শুধুই ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা জি নিজের স্বার্থে এই প্রজেক্টগুলো শুরু করেছিলেন, সেটা আমরা অবশ্য জানতে পারবো সম্পূর্ণ এই ভিডিওটি দেখার মাধ্যমে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট সেকশন লিখে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। বিগত আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের বাধা হিসেবে সড়ক, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর সহ বিভিন্ন অর্থনৈতিক খাতে প্রয়োজনীয় অবকাঠামোর অভাব তুলে ধরে এসব খাতে মেগা প্রকল্প গ্রহণ করে জনগণের সামনে তুলে ধরে উচ্চ প্রবৃদ্ধির গল্প। গেল 5 আগস্ট ক্ষমতার পালা বদলে সামনে এসেছে এসব মেগা প্রকল্পের ফাঁক ফোকরের বিষয়টি। আর সে কারণে এসব মেগা প্রকল্পকে নতুন করে যাচাই বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতা হারানো একটা সময় আমরা ইউটিউবে ঢুকতেই পারতাম না। বাংলাদেশিদের যে সমস্ত ডায়লগ, যে সমস্ত ভারতের প্রতি বিশ্লেষণ, সেগুলো দেখে একসময় আমরা ইউটিউবে ঢুকতে পারতাম না। তার কারণ বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতের মানুষের চেয়ে বেশি ছিল। তারা তাদের মাথাপিছু আয় নিয়ে ভীষণ আকারে বড়াই করত, অহংকার করত। আবার এই যে প্যানিক ভট্টাচার্যা, মানে পিনাকি ভট্টাচার্যা, যে গরু খেতে বেশি পছন্দ করে, সেই পিনাকি ভট্টাচার্যা, প্যানিক ভট্টাচার্যা, সে বিভিন্ন ভাবে ভারতকে ছোট করেছে ভিডিও তৈরি করে করে ইউটিউবে। আমাদের যে মাথাপিছু আয়
ভারতের মানুষের তার থেকে অনেক অনেক বেশি। যেমন আমাদের কলকাতা, উড়িষ্যা, বিহার, তারপর আসাম বা ওর সাথে যে সেভেন সিস্টার গুলো রয়েছে, নর্থ ইস্টের রাজ্যগুলো রয়েছে, তার থেকে নাকি অনেক বেশি 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 মাথাপিছু আয় বাংলাদেশিদের ছিল। কিন্তু আজ আজ এই ডক্টর ইউনূস আমেরিকার দালাল, ঠিক আছে, সেটা আমি বলছি, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। ইউনূস হচ্ছে আমেরিকার দালাল। এই দালাল এখন সরকারে বসে আছে, সে বিশ্লেষণ করছে। আচ্ছা, এই যে মেগা প্রকল্পগুলো হয়েছে, এতে বাংলাদেশের কোনো লাভ নেই। পদ্মা সেতু হয়েছে, তাতে বাংলাদেশের কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, এরকম যে কর্ণফুলী টানেল হয়েছে, তাতে কি বাংলাদেশের লাভ হচ্ছে না? তারপর যে রূপসা রেল ব্রিজ নির্মাণ করা হয়েছে, তাতে কি বাংলাদেশের লাভ হচ্ছে না? এখন যে যমুনা রেল ব্রিজ নির্মাণ হচ্ছে, তাতেও কি বাংলাদেশের লাভ হবে না? কি সব কথাবার্তা! মানে দুর্নীতি 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 দেখা দিচ্ছে এখন বর্তমান সময়। এই ডক্টর ইউনূস এ তো দালাল, এ তো সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়েই দিয়েছে। এটা ধরে নিচ্ছে চলে গেছে, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু যাবেই যাবে। এখন সেন্ট মার্টিনে যেতে ভীষণভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, তার অনুমতি নিতে হচ্ছে গভর্নমেন্টের। কেন ভাই? সেখানে কি যুদ্ধ লেগে গেছে যে সেখানে যেতে গেলে স্বাধীন বাংলাদেশের স্বাধীন ব্যক্তিরা যখন সেই সেন্ট মার্টিন দ্বীপে যাবে, তো সেখানে যেতে গেলে গভর্নমেন্টের অনুমতি নিতে হবে? কেন ভাইয়া? এর আগে তো ছিল না, এখন থাকছে কেন? এখন এটা শুরু হচ্ছে কেন? তার মানে হচ্ছে এ দ্বীপ চলে গেছে, হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের হাত থেকে। এই যে $200 মিলিয়ন দিয়ে গেছে না, এই যে লুফু এসে $200 মিলিয়ন দিয়ে গেছে, এর অর্থ হচ্ছে এটাই। এখন দুর্নীতি দেখা হবে, কোথায় কি হয়েছে না হয়েছে তার সম্পর্কে। তো চলুন বন্ধুরা, ভিডিও আগে আর কি কি আছে, কি কি জানতে পারবো, সেটা আমরা অবশ্যই দেখি। শেখ হাসিনা সরকারের নেয়া 7টি মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলছে এখনো। এসব প্রকল্পে প্রায় 2,30,000 কোটি টাকা খরচ হবে। এর মধ্যে একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কেন্দ্র ছাড়া বাকি 6টি প্রকল্পের কাজ 90% বেশি শেষ। তবে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে এরকম প্রকল্প নেয়ার কি প্রয়োজনীয়তা ছিল এবং প্রকল্পগুলো যৌক্তিকভাবে নেওয়া হয়েছে কিনা, এসব পর্যালোচনা করা হচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রকল্পগুলোর ব্যয় পর্যালোচনার কাজটি করছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতির উপর যে শ্বেতপত্র প্রকাশ করবে, সেখানেও মেগা প্রকল্পের উপর পর্যালোচনা থাকবে। তাতে প্রকল্পগুলোর আদৌ দরকার ছিল কিনা, কেন নেওয়া হয়েছিল, এসব বিষয়ে খোঁজা হচ্ছে। পাশাপাশি খরচও পর্যালোচনা করা হবে বলে জানা গেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু বড় প্রকল্প নেওয়া হয়, সেগুলো মেগা প্রকল্প হিসেবে পরিচিত। পায়রা বন্দর, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকায় মেট্রো রেল চালু, পদ্মা সেতু, 4 লেন সড়ক, এসব প্রকল্প নেওয়া হয় সে সময়ে। কিন্তু বেশ কিছু প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হয়েছিল বলে আলোচনা রয়েছে। আবার বেশি অর্থ ব্যয় প্রকল্প বাস্তবায়নের নামে লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। নতুন সরকার এসব প্রকল্পের অর্থনৈতিক যৌক্তিকতা খুঁজে চলেছেন। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে IMET কাজ শুরুও করেছে। বিশেষজ্ঞ: আরে ভাইয়া, কি বলছেন আপনারা? বাংলাদেশের মানুষ আসলে বেকুব। এই যে দুর্নীতি দুর্নীতি করে হচ্ছে, আরে ভাই, পৃথিবীর কোনো দেশই কিন্তু করাপশন মুক্ত না। কম বেশি সব দেশেই কিন্তু করাপশন হয়ে থাকে, সব প্রজেক্টেই কিন্তু করাপশন আছে। আপনারা হয়তো ভাবছেন যে এই প্রজেক্টের মাধ্যমে হয়তো সরকার কামিয়েছে, মানে শেখ হাসিনাজি নিজের পকেট ভরেছে।
এটা কিন্তু একদম ভুল ধারণা। হয়তো দেখুন, যখন প্রজেক্ট লঞ্চ করা হয় তখন কোম্পানির হাতে চলে যায় কাজটা। এখন কোম্পানি যে সরকারকে কতটা দিবে সে পার্টিকে, সেটা আলাদা বিষয়। সব দেশেই কিন্তু এই সিস্টেম রয়েছে, এর থেকে কোনো দেশই কিন্তু মুক্ত নয়। সে ভারতই হোক, আমেরিকা হোক বা ইউরোপ কান্ট্রির যে কোনো দেশই হোক না কেন, করাপশন থাকবেই। সম্পূর্ণরূপে যেমন মানে অপরাধ মুক্ত করা সম্ভব নয়, একটা দেশ থেকে সন্ত্রাস মুক্ত করা সম্ভব নয়, ঠিক তেমনি করাপশনও মুক্ত করা সম্ভব নয়। হয়তো সরকার করাপশন করছে না, কোম্পানি করছে, কোম্পানির নিচে যারা রয়েছে, যে সমস্ত লেবার বাহিনী রয়েছে, যে সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠানগুলো রয়েছে, হয়তো সেখানে করাপশন হচ্ছে। তার মানে এটা না যে করাপশন শুধু সরকারই করছে। দেখুন, একটা সিস্টেম আছে। হ্যাঁ, আমরা কিন্তু সবাই সৎ নই। হয়তো আমি সৎ, আপনি অসৎ, বা আপনি সৎ আমি অসৎ, এরকমও হতে পারে। আর এই প্রজেক্টগুলো বাংলাদেশের জন্য যে ক্ষতিকর, এটা আমি বিশ্বাস করি না। তার কারণ এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ আরো কত উন্নত হতো সেটা ভবিষ্যৎ বলবে। আর একটা দেশের অর্থনৈতিক দিক থেকে মজবুত হতে গেলে অবশ্যই সেই দেশের ইনফ্রাস্ট্রাকচার মজবুত হতে হবে। যত ভালো ইনফ্রাস্ট্রাকচার হবে, যত মজবুত ঢাঁচা হবে, ততই সে দেশের অর্থনীতি মজবুত হবে আরো আস্তে আস্তে। কিন্তু বাংলাদেশের এখন শেখ হাসিনার দোষ ধরে বেড়াচ্ছে। কোথায় দুর্নীতি হয়েছে না রাজনীতি হয়েছে সেইগুলো খুঁজে বেড়াচ্ছে এখন এই উপদেষ্টা সরকারের। আর তো কোনো কাজ নেই। দেশের আইন কানুন তো একদম ঠান্ডা বস্তার ভিতর ঢুকে গেছে। সেখানে সেনা ম্যাজিস্ট্রেট ক্ষমতা হাতে নিয়ে নিয়েছে। এদের কি কাজ? এদেরকে তো সরাই দেওয়া উচিত, এদের লাথি মারে এখান থেকে সরিয়ে দেওয়া উচিত। আর এই যে ছাত্ররা, এই যে মেধাবীরা, এই যে আন্দোলন করে তারা দেশ স্বাধীন করেছে বলে ঘোষণা দিয়েছে, এরা দেশকে যে কোথায় নিয়ে গেছে, বিগত মিনিমাম 20 থেকে 30 বছর বাংলাদেশ পিছনে চলে গেছে শুধু এই আন্দোলনের মাধ্যমে। আমরা জানি যদি কোনো দেশের যুদ্ধ লাগে তো সেই দেশটা অনেক পিছনে চলে যায়। কিন্তু তো যে আন্দোলনটা হয়েছে বাংলাদেশে, এতে বাংলাদেশের ভালো হয়নি, এতে বাংলাদেশের লসই হয়েছে। আর তারপর এই দেশটা কমসে কম 20 থেকে 30 বছর পিছনে চলে গেছে। অত সহজে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, আপনারা দেখবেন। ওরা বলছেন বিগত সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলো নিয়ে পর্যালোচনা করা দরকার। পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ, কিন্তু খরচের তুলনায় অর্থনীতিতে কতটা মূল্য সংযোজন করতে পারছে সেটারও পর্যালোচনা হওয়া দরকার বলে মনে করেন অনেকেই। পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত জাহাজ চলাচল মসৃণ করতে প্রতি বছর প্রায় $5 কোটি বা 600 কোটি টাকা লাগবে। অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পুরনো আমলের চুল্লির কারণে ইউরেনিয়াম বেশি লাগবে। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ চালু হয়েছে, কিন্তু হাতে গোনা কয়েকটি ট্রেন চলছে। এসব প্রকল্পে বিপুল অর্থ খরচ হয়ে গেছে। গত সরকারের সর্বশেষ অগ্রাধিকার প্রাপ্ত তালিকায় 8টি প্রকল্প ছিল। গত জুনে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ হয়। 22,000 কোটি টাকার এই প্রকল্প শেষ হয় 32,000 কোটি টাকায়। 2012 সালে রাজধানীর উত্তরা থেকে মিরপুর ও ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছে। এখন চলছে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণের কাজ। মোট প্রকল্প ব্যয় 33,472 কোটি টাকা। জুলাই পর্যন্ত বাস্তবায়ন হার ভৌত অগ্রগতি 90%। এই প্রকল্পে 19,718 কোটি টাকা ঋণ দিয়েছে জাপানের জাইকা। শুধু টিকিট বিক্রির টাকায় এই ঋণ শোধ করতে 45 বছর সময় লাগবে।
বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ গত জুলাই মাস পর্যন্ত প্রায় ৯৯% শেষ হয়েছে। ১৬,০০০ কোটি টাকার এই প্রকল্পে এরই মধ্যে একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। তবে এতে পরিবেশ বিনষ্ট হয়ে সুন্দরবনের ক্ষতি হতে পারে বলে অভিযোগ শুরু থেকেই ছিল। দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ গড়ে তুলতে ৩৯,২৪৬ কোটি টাকার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের কাজ ৯৫% শেষ হয়েছে। এরই মধ্যে ট্রেনও চলাচল শুরু করেছে। তবে এখনো যশোর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি। বর্তমানে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলছে। দিনে ৪৮টি ট্রেন চলার কথা থাকলেও বর্তমানে চলছে মাত্র 10টি ট্রেন। রাশিয়ার ঋণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে ১,১৩,০০০ কোটি টাকা। ২০১৬ সালের জুলাই মাসে প্রকল্পটি নেওয়া হয়। ২০২৫ সালের ডিসেম্বর মাসে এটি শেষ হওয়ার কথা রয়েছে। আগামী বছর থেকে দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে আশার কথা শুনিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও গেল জুলাই মাস পর্যন্ত প্রকল্পের মাত্র ৬৯% বাস্তবায়ন হয়েছে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি হয়েছে ৮৮%। ২০২৬ সালের ডিসেম্বর মাসে প্রকল্পের বাকি কাজ শেষ হবে। অন্যদিকে পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পটি ২ বার সংশোধনের পর খরচ দাঁড়িয়েছে ৪,৩৭৪ কোটি টাকা। এ পর্যন্ত ৯৩% কাজ শেষ হয়েছে। জানা গেছে, মোংলা বন্দর থাকা সত্ত্বেও ১০০ কিলোমিটারের মধ্যে পায়রা বন্দর নির্মাণের উদ্দেশ্য শুধুই রাজনৈতিক। নিয়মিত ড্রেজিং করা না হলে বন্দরটি কার্যকর করা কঠিন হবে বলেও জানা গেছে। এতে বিপুল পরিমাণ অর্থ খরচ হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা, যা অপ্রয়োজনীয়। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয়েছে ৯৯%। এই পথে ট্রেন চলাচল শুরু করেছে। তবে আপাতত মিয়ানমারের সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণ করা হচ্ছে না। দিনে ২৬টি ট্রেন চলাচলের কথা থাকলেও চলছে মাত্র ৬টি ট্রেন। যেসব মেগা প্রকল্পের একটি মূল্যায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে, শিগগিরই সেই পর্যালোচনা শেষ হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ হয়েছে, দেখতে পেলাম। প্রথমে বলেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, মেগা প্রকল্প, বিশেষ করে 7টি মেগা প্রকল্প, তা এখন তা নিয়ে পোস্টমর্টম করা হবে। দেখা হবে কিডনি ভালো আছে কিনা, হার্ট ভালো আছে কিনা, লাঞ্চ ভালো আছে কিনা, ব্রেন ভালো আছে কিনা, এগুলো পোস্টমর্টমের মাধ্যমে দেখা হবে। পদ্মা সেতু বাংলাদেশের জন্য আশীর্বাদ। যমুনা রেল সেতু বাংলাদেশের জন্য আশীর্বাদ। বাংলাদেশ যদি এই ঋণ নিয়ে বা কর্জ নিয়ে এই প্রকল্পগুলো যদি না করত, তাহলে জীবনে কবে করত, কিভাবে করত, কোথা থেকে করত, কে করে দিত? বিগত জামায়াত আর বিএনপি সরকার কি প্রকল্প নিয়ে এসেছিল, বাংলাদেশের কি কি কাজ হয়েছিল, কাজকলা হয়েছিল, কোনো কিছুই তো হয়নি। এই সমস্ত প্রকল্পগুলো দেখা যাচ্ছে। আর যতটা হাইওয়ে, ফ্লাইওভার নির্মাণ হয়েছে বা যে কাজগুলো চলছে,
এগুলো কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৌলাতে। আর শেখ হাসিনা যদি এখন ক্ষমতায় থাকতো না, তো এই প্রকল্পগুলো যদি কমপ্লিট হয়ে যেত, আরে বলছি ভাই, এত ব্যস্ত হওয়ার দরকার নাই। এ প্রকল্পগুলো কমপ্লিট হলে ঋণ ধীরে ধীরে মুক্ত হতো, দেশ আগে বাড়তো, অর্থনীতিও মজবুত হতো, অন্যান্য সেক্টর থেকে আরো পয়সা ইনকাম হতো। শুধু এই যে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ, তাতে কি খরচা বাড়ছে না? এখন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন কমপ্লিট হয়ে যেত, তখন কি হতো? তখন তো বাংলাদেশের মানুষের বিদ্যুৎ তো পেত, আরো সস্তায় পেত। আর তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে এই প্রকল্পগুলো যত জলদি কমপ্লিট হতো, তত আরো বেশি লাভবান হতো বাংলাদেশ। কিন্তু হ্যাঁ, কার্য নিয়ে করার মধ্যে ওই একটুই কষ্ট যে মানে সময় লাগে আর কি সেগুলো পরিশোধ করতে সময় লাগে। জাপানের যে ঋণ রয়েছে, সে ঋণ পরিশোধ করতে ৪৫ বছর সময় লাগবে। না, হয়তো আনুমানিক ধরা হয়েছে ৪৫ বছর, কিন্তু সরকার আস্তে আস্তে এগুলো পুরোপুরি করে দিতে পারতো। আচ্ছা বন্ধুরা, আপনারাই বলেন। হ্যাঁ, আমি বলছি তো, এই কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন যে আপনাদের মতামত কি এই প্রকল্পগুলো নিয়ে, এই মেগা প্রকল্পগুলো নিয়ে আপনাদের কি মতামত, সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনাদের পছন্দ মতো ভিডিও, তাতে আমি অবশ্যই রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।